মুক্ত চিন্তারও একটা সীমা থাকা উচিত, কি বলেন ঠিক কিনা? মুক্ত চিন্তা মানে কোনো লাগাম নেই এরকম অবস্থাকে ফ্রি বলে না। আপনি মুক্ত চিন্তা সবকিছু যা ইচ্ছা তাই করবেন, ঠিকই যদি আপনি মুক্ত চিন্তা বলেন, তো রাজধানী ঢাকার মতিঝিল দিয়ে, পুরন ঢাকা দিয়ে, গুলিস্তান দিয়ে আপনি কাপড় খুলে দৌড় মারবেন, এটাও কি আপনার মুক্ত চিন্তার অধিকার? যেখানে একই দিনে জাতীয় ভোট, গণভোট সিদ্ধান্ত হলো, 12ই ফেব্রুয়ারি 26-এ সেই ভোট একই দিনে হলো। দুর্ভাগ্য হলো নির্বাচনের পরে মেজরিটির ক্ষমতার জোরে এই সমস্ত সংস্কার প্রক্রিয়া এবং হাতে তারা ভোট দিলেন, 70 ভাগ ভোট দিলেন, সব ভুলে গিয়ে 180 ভাগ ইউটার্ন নিয়ে বললেন যে এগুলো আমরা মানি না, এটা সংবিধানে নাই, রাষ্ট্রপতির এই আদেশের কোনো এখতিয়ার নাই, সংস্কার পরিষদ সংবিধান বিরোধী, এখানে শপথ নেওয়ার কোনো বিধান নাই, এই গণভোট ইত্যাদি ব্যাপারে আমরা মতামত এই জন্য দিয়েছিলাম, পার্লামেন্টে বলতেছেন স্বরাষ্ট্রমন্ত্রী, এই জন্য আমরা দিয়েছিলাম যে যদি আপাতত মত না দিত নির্বাচনই হয় কিনা, তাই ভেতরের অনেক কথা ছিল বলিনি, আমরা সব মেনে টেনে সই করছি যে ইলেকশনটা হোক। তাহলে সংস্কারের লক্ষ্য তাদের কিন্তু ছিল না। এত পরিশ্রম, এত রাজনৈতিক পরিবর্তন, এত জুলাই অভ্যুত্থান, সহস্রাধিক মানুষের জীবন, 30-40 হাজার মানুষের রক্তাক্ত স্মৃতি, যে গণ আকাঙ্ক্ষার মানবিক সমৃদ্ধ নতুন বাংলাদেশের বিদ্যমান রাষ্ট্র কাঠামোর সব অর্গান সংস্কারের যে প্রস্তাব নিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশন হলো, সংস্কার কমিশন হলো, 6টি রিফর্ম কমিশন হলো, 9 মাস ধরে 72টা বৈঠক হলো, 33টি রাজনৈতিক দল তাদের অভিমত দিলেন, আলোচনা হলো, 166টি সংস্কার প্রস্তাবের 84টি ব্যাপারে আমরা একমত হলাম। অবশেষে 25 সালের 17ই আগস্ট জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় সকল রাজনৈতিক দলের স্বাক্ষরের মধ্যে দিয়ে জুলাই সনদটা আমরা মেনে নিলাম। জাতির জন্য দুর্ভাগ্যজনক এখন ক্ষমতাসীন যে রাজনৈতিক দল এই পুরা সংস্কার প্রক্রিয়ার সাথে জড়িত, তারাই জুলাই সনদের প্রস্তাব এনেছেন। ইভেন তাদের যে দলীয় কয় দফা মনে আছে, 31 দফার প্রথম দফাটা পড়ে দেখবেন, পরিষ্কার বাংলা ভাষায় লেখা আছে যে প্রথম কথাই হচ্ছে যে এক রাষ্ট্রের সব অর্গানগুলোর সংস্কারের জন্য একটা সংবিধান সংস্কার কমিশন গঠন করতে হবে। একবার কমিশন শব্দটি আমি বলছি। তাদের এই প্রথম দাবি 31 দফার, তারপরে প্রায় 4 মাসের সংস্কার প্রক্রিয়া, 4 মাস বলছি আমি জুলাই সনদে স্বাক্ষরের পর, অক্টোবরে আমরা স্বাক্ষর করলাম, 13ই নভেম্বরে ঐক্যমত্য হওয়া জুলাই সনদকে আইনি ভিত্তি দেওয়ার জন্য একটা প্রেসিডেন্সিয়াল অর্ডার হলো, সংবিধান সংস্কার পরিষদ গঠন করো। এটার জন্য গণভোট প্রয়োজন, আইনি ভিত্তির জন্য সংবিধানের তফসিলে অন্তর্ভুক্ত করতে কিছু কিছু কনস্টিটিউশনাল লিগ্যাল একটা বেস প্রয়োজন, সেই জন্য রাষ্ট্রপতির আদেশ প্রয়োজন। বিএনপি সহ সব দল একমত হলো যে এটা ছাড়া আইনি ভিত্তি হবে না। বড় বড় লিগ্যাল এক্সপার্টের সাথে সংবিধান বিশেষজ্ঞ, রাজনৈতিক আলোচক সব বিশ্লেষণ করে আমরা একমত হইলাম। 13ই নভেম্বর, 25শে নভেম্বর এটাকে কার্যকর করার জন্য একটা অর্ডিন্যান্স জারি হলো, গণভোট অর্ডিন্যান্স, যেখানে একই দিনে জাতীয় ভোট, গণভোট সিদ্ধান্ত হলো। 12ই ফেব্রুয়ারি 26-এ সেই ভোট একই দিনে হলো। দুর্ভাগ্য হলো নির্বাচনের পরে মেজরিটির ক্ষমতার জোরে এই সমস্ত সংস্কার প্রক্রিয়া এবং হাতে তারা ভোট দিলেন, 70 ভাগ ভোট দিলেন, সব ভুলে গিয়ে 180 ভাগ ইউটার্ন নিয়ে বললেন যে এগুলো আমরা মানি না, এটা সংবিধানে নাই, রাষ্ট্রপতির এই আদেশের কোনো এখতিয়ার নাই, সংস্কার পরিষদ সংবিধান বিরোধী, এখানে শপথ নেওয়ার কোনো বিধান নাই, এই গণভোট ইত্যাদি ব্যাপারে আমরা মতামত এই জন্য দিয়েছিলাম, পার্লামেন্টে বলতেছেন স্বরাষ্ট্রমন্ত্রী, এই জন্য আমরা দিয়েছিলাম যে যদি আপাতত মত না দিত নির্বাচনই হয় কিনা, তাই ভেতরের অনেক কথা ছিল বলিনি, আমরা সব মেনে টেনে সই করছি যে ইলেকশনটা হোক। তাহলে সংস্কারের লক্ষ্য তাদের কিন্তু ছিল না। মুখে এক কথা, মনে এক কথা। এখন তথ্য সম্প্রচার খাতের সংস্কার, হয়তো প্রবন্ধকার মনে করছে সংস্কারের কপালেই তো খারাপ অবস্থা, এই তথ্য সম্প্রচার বিভাগ সংস্কারের কথা আর কি বলবো, একটা রোড ম্যাপের আইডিয়াটা উনি দিয়েছেন। তবুও বলি এই সংস্কার এখনো আলোর মুখ দেখেনি।
পার্লামেন্টের সেশন চলছে, একটা সেশন শেষ হয়েছে। আমাদের বিরোধী দলীয় নেতা জামাত ইসলামের সম্মানিত আমির ডক্টর শফিকুর রহমান কার্যপ্রণালী বিধির 68 বিধিতে মুলতবি প্রস্তাব দিয়ে এটা পরিষ্কার উল্লেখ করেছে যে এখনো সময় আছে, পার্লামেন্টে আপনি সংবিধান সংস্কার পরিষদের সেই বৈঠক ডাকুন। আমরা যে 84টি বিষয়ে একমত হয়েছি, বিএনপি 10-12টা বিষয় নোট অফ ডিসেন্ট দিয়েছে, মেজর জুডিশিয়াল এবং কনস্টিটিউশনাল রিফর্মের উপর তারা নোট অফ ডিসেন্ট দিয়েছে, যেগুলো না মানলে এ সংস্কার একেবারে ইম্যাটেরিয়াল হয়ে যাবে। ওইগুলো বাদ দিয়ে তারা শরৎ মানেন। আর আমরা বলেছি, জাতি বলছে 70% ভোটার হাতে ভোট দিয়ে হায় জয়যুক্ত করে প্রায় 5 কোটি মানুষ 84টি সংস্কার প্রস্তাবকে মেনে নিয়েছে। গণভোটের 4টি প্রশ্নের উত্তরে হা বলেছে। ইভেন যারা এখন ক্ষমতায়, তাদের যিনি প্রধানমন্ত্রী, তিনিও তো হা ভোটের পক্ষে ক্যাম্পেইন করেছিলেন। কি করেছিলেন না? তো আমরা তো সুধারণার ভিত্তিতে বিশ্বাস করবো, তিনিও হাতে ভোট দিয়েছিলেন। যে স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী ব্যাখ্যা দেন পার্লামেন্টে, তারাও হাতে ভোট দিয়েছিলেন। তাহলে হাতে ভোট দেওয়ার অর্থ হলো যে আপনি 84টি সংস্কার উইদাউট নোট অফ ডিসেন্ট আপনি মেনে নিয়েছেন। এখন বলেন না, এটা আমরা মানবো না, এটা ভোট করার জন্য আপাতত আমরা সই করেছিলাম। এটা কি কোনো দায়িত্বশীল, সৎ, সিনসিয়ার পলিটিক্যাল পার্টির কোনো বক্তব্য হতে পারে? পার্লামেন্টের মতো জায়গায় জাতি সাক্ষী হয়ে গেছে, দেশের প্রধান দল যদি জাতির কাছে দেওয়া অঙ্গীকার না মানেন, ওয়াদা রক্ষা না করেন, এই দ্বিচারিতা যারা করে তাদের কাছে কোনো সংস্কার আশা করা যায় না। তারা তাদের দলের স্বার্থে, দলীয় উদ্দেশ্য হাসিলের জন্য এই সব রাজনীতির মারপ্যাচ, শুভঙ্করের ফাঁকিগুলো জাতির সামনে দিয়ে যাচ্ছেন। তবুও যেহেতু আজকে প্রসঙ্গটা হলো তথ্য সম্প্রচার, জাতির রাজনৈতিক সংস্কার হয়নি, জুডিশিয়াল রিফর্ম হয়নি, অ্যান্টি কারাপশন কমিশন বলেন, আপনি পাবলিক সার্ভিস কমিশন বলেন, সমস্ত কনস্টিটিউশনাল পোস্টের সংবিধানের সংস্কারের প্রস্তাব ছিল, একটাও মানা হয়নি। আর যেসব নোট অফ ডিসেন্ট বিএনপির আছে, জাতিকে বোকা বানানোর জন্য দেখে না, সুন্দর করে বলেন, ওই ঐক্যমত্য কমিশনের লাল বইটা হাতে থাকে পার্লামেন্টে, বলে আমরা জুলাই সনদের সব অক্ষরে অক্ষরে মানবো। কি বলে না? মানুষ বলেন কি রে, এরা কয় মানবো, আবার বিরোধী দল কয় মানো না। এই মানবো আর মানো না ফাঁকটা এরা বোঝে না। আমরা অনেক গোল টেবিলে এই কথাটা ব্যাখ্যা করেছি। ওই যে মানবো বলে, তার অর্থ হলো যে 10টা নোট অফ ডিসেন্ট গুরুত্বপূর্ণ রাজনৈতিক সাংবিধানিক পদের সংস্কার ওনারা মানেন না, নোট অফ ডিসেন্ট দিয়েছেন, ওইটা সহ ওইটা বাদ দিয়ে ওনারা মানবেন। আর আমরা গণভোটের রায় মানতে বলি কেন? যে গণভোটের যে 84টা ঐক্যমতের বিষয়কে 4টা প্রশ্নের মধ্যে অ্যাকোমোডেট করে রায় চাওয়া হয়েছিল, হা বলুন, 70% মানুষ হা বলেছে, ফলে ওখানে কোনো নোট অফ ডিসেন্ট নাই। বিএনপির নোট অফ ডিসেন্ট গণভোটে 5 কোটি মানুষ খারিজ করে দিয়েছে। আপনাদের নোট অফ ডিসেন্ট আমরা মানি না। তাহলে জুলাই সনদ মানি, এর অর্থ হলো আমাদের ওই মৌলিক 10টা বাদ দিয়ে মানি। আর গণভোটের রায় মানার অর্থ হলো নোট অফ ডিসেন্ট বাদ দিয়ে পুরো সংস্কারকে মানতে হবে। এই সংস্কারের পক্ষে হাতে ভোট যদি প্রধানমন্ত্রী দেন, তার অর্থ হলো উনি তো মেনে নিয়েছেন, আবার এখন কেন না বলছেন? একটা দেশের হেড অফ দ্য গভর্নমেন্টের যদি এই চরিত্র হয় যে কথা একবার বলে আবার উল্টে দেয়া, তার কাছে জাতি কি আশা করে? সেই জন্য লক্ষ্য রাখবেন, ওনারা জুলাই সনদ মানবো বলে, কিন্তু গণভোটের রায় মানবো এই কথা কিন্তু একদিনও বলে নাই। কি বলেছে? বলে গণভোটকে আর জুলাই সনদকে ওনারা আলাদা করে জাতিকে বিভ্রান্তির ধোঁয়াশার মধ্যে ফেলে দিয়েছে। আমরা বলতে চাই, গণভোটের রায়কে মানতে হবে, অক্ষরে অক্ষরে মানেন। কারণ আপনাদের এই গণভোটের রায়ের মধ্য দিয়ে ক্ষমতাসীন দলের গুরুত্বপূর্ণ সব নোট অফ ডিসেন্টকে জনগণ খারিজ করে দিয়েছে। তথ্য সম্প্রচারের সংস্কারের জন্য আমরা জামাত ইসলামী ঐক্যমত্য কমিশনের প্রস্তাব দিয়েছিলাম। ঐক্যমত্য কমিশনে যে 6টা রিফর্ম কমিশনে ফিনিশিং এ এসে ঐক্যমত্য কমিশনে যে জুলাই সনদ স্বাক্ষর হয়েছে, সেখানে তথ্য সম্প্রচারের কোনো সংস্কারের বিষয়ে একমত হয়নি। মোট সেখানে প্রস্তাব এসেছিল 62টি সংস্কার প্রস্তাব এসেছিল এই তথ্য এবং সম্প্রচার সংস্কার কমিশনের জন্য। বিভিন্ন রাজনৈতিক দলের প্রস্তাব এসেছিল 62টি, সেটা যাচাই বাছাই হয়েছিল। সেই প্রস্তাবের প্রধান প্রধান যে বিষয়গুলো আলোচনা হয়েছিল, 1, রাষ্ট্রীয় গণমাধ্যমগুলো পুরোপুরি সরকারের হাতে থাকবে না জনগণের সাথে, পুরা স্বায়ত্ত শাসন তাদের হাতে না দিয়ে জনগণের গণমাধ্যমে রূপান্তরিত করা হবে, এটা একটা সাবজেক্ট ছিল আলোচনা। 2nd, সরকারি বিজ্ঞাপন বন্টনের ব্যাপারে স্বচ্ছ নীতি থাকতে হবে। 3য় ছিল স্বাধীন মিডিয়া কমিশন অথবা একটা কাউন্সিল গঠন করতে হবে।
4 ছিল সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও অধিকারের সুরক্ষা থাকতে হবে। 5 তথ্য অধিকার আইন ও সম্প্রচার নীতিমালার উন্নয়ন করতে হবে। 6 ডিজিটাল ও অনলাইন গণমাধ্যমের জন্য স্বচ্ছ নিয়ন্ত্রক একটা কাঠামো থাকতে হবে। বেসিক 6-7টা বিষয়ে এই কমিশনে আলোচনা হয়েছিল, কিন্তু সবাই ঐক্যমত্য হওয়া, সময় চলে যায়, ওদিকে ইলেকশনের জন্য তাড়াতাড়ি দিতে হবে, গণভোট দাও, এই সমস্ত করতে করতে মেজর 6টা রিফর্ম কমিশন ঐক্যমত হলো, এইটা আর আলোর মুখ দেখেনি। যে কারণে আজকে তথ্য সম্প্রচার খাতের সংস্কার আলোচনার বিষয় হয়ে আসছে। আমি এই প্রবন্ধের মধ্যে খুব সত্য জিনিসগুলো তুলে নিয়ে আসা হচ্ছে, এখানে কোনো নেগেটিভ কথা নেই। আমি আমার মনের দুটো কথা আপনাদের কাছে, সংস্কার কখন হবে, জাতির ভাগ্যে যদি সুদিন আসে তখন হবে, কিন্তু জাতির প্রতি এটা আলোচিত হোক। সংবাদপত্র বা গণমাধ্যম, মিডিয়া বলেন, এখন নতুন করে সোশ্যাল মিডিয়া এসেছে, এর সব কিছুর লক্ষ্য হচ্ছে কিন্তু জনগণকে সত্য তথ্য অবহিত করা, মানুষকে সত্য তথ্য অবহিত করতে হবে। এবং এডিটোরিয়াল যে পলিসি থাকে সেটা যথাসম্ভব সততার উপরে প্রতিষ্ঠিত থাকতে হবে। প্রবন্ধকার বলেছেন যে কর্পোরেট হাউসগুলোর হয় ব্যবসায়িক স্বার্থ নাইলে রাজনৈতিক স্বার্থ। সব টেলিভিশন বলেন, প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়া যত হয়েছে সবটার পেছনে কিন্তু একটা উদ্দেশ্য আছে, শুধুমাত্র দেশের স্বার্থ, আমার স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতা রক্ষার উদ্দেশ্যে বাংলাদেশে মিডিয়া আছে বলে আমার মনে হয় না। প্রত্যেকের পেছনে একটা পলিটিক্যাল ইন্টেনশন আছে, নাই তার বিজনেস, কর্পোরেট, কালো অবৈধ পুঁজি রক্ষার জন্য তারা মিডিয়ার জন্ম দিয়েছে। অথচ আমাদের যারা পূর্বসূরি প্রাচীন সংবাদপত্র, আমি 2টা পত্রিকার কথা বলি, এখানে অনেক সিনিয়র রিপোর্টাররা আছেন। ব্রিটিশ আমলে আজাদ পত্রিকাটা হয়েছিল মাওলানা আকরাম খাঁ সম্পাদিত। তার একটা পলিটিক্যাল লক্ষ্য ছিল, কোন কর্পোরেট গ্রুপের কোন ব্যবসায়িক বাণিজ্যিক স্বার্থ আজাদের ছিল না। তার উদ্দেশ্য ছিল এখানকে মুসলমানদের জন্য একটা স্বাধীন পাকিস্তান গঠনের জন্য আজাদ পত্রিকাটা সেই সময় ভূমিকা রেখেছিল। অনেক প্রথিতযশা সিনিয়র রিপোর্টাররা বলেন গণমাধ্যমের ভূমিকা রাজনীতির জন্য কি, সেক্ষেত্রে বললে এটা বলতে হয় যে পাকিস্তান প্রতিষ্ঠার আন্দোলনে দৈনিক আজাদের ভূমিকা ছিল। এরপরে বাংলাদেশ স্বাধীন হওয়ার জন্য 23 বছরে পাকিস্তান যখন বিদায় নিয়ে গেল, তাদের অত্যাচার, নিপীড়ন, নির্যাতন, গণ আকাঙ্ক্ষার বিরুদ্ধে পাকিস্তান যখন চলে গেল, তখন একটা নতুন স্বাধীন এবং মানুষের অধিকার যেখানে নিয়ে বসবাস করা যায় একই সীমানার মধ্যে, তখন স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার যে আন্দোলন সূচনা হয়েছিল, সেখানে ইত্তেফাক সেই জায়গায় মানিক মিয়ার সম্পাদনায় ইত্তেফাক সেই অবস্থানে চলে এসেছিল। আমি কথাটা আপনাদের হয়তো বোঝাতে পেরেছি। আজাদ তার অবদান রেখে পাকিস্তান সৃষ্টি করেছিল, গণমাধ্যমের মধ্য থেকে ইত্তেফাকের ভূমিকার মধ্যে দিয়ে বাংলাদেশ তৈরি হয়েছে। এই 2টা পত্রিকার জন্মের পিছনে আপনি কোন কর্পোরেট স্বার্থ দেখবেন না, ব্যক্তিগত ব্যবসা বাণিজ্য পুঁজি রক্ষার ইন্টারেস্ট আপনি খুঁজে পাবেন। আজকে একেবারে মিডিয়া যেভাবে গজিয়ে উঠতেছে, প্রত্যেকের পেছনে এক একটা গ্রিন রুম আছে, যেখানে ন্যারেটিভ তৈরি হয়, অভিনেতা অভিনেত্রী তৈরি হয়, তাদের ওই রাজনৈতিক এবং ব্যবসায়িক স্বার্থ রাখার জন্য তারা তাদের মিডিয়াকে পরিচালনা করে। সেজন্য আমি বলবো যে আজকে আমাদের সংকট, সংস্কারের যদি সামনে আমাদের কপালে থাকে তো হবে, তবে সব পত্র পত্রিকার একটা এডিটোরিয়াল পলিসি থাকে। দুর্ভাগ্য এখন যে সোশ্যাল মিডিয়াটা হয়েছে, ফেসবুক সবার হাতে হাতে, যা ইচ্ছা তাই লিখে দেয়, যা ইচ্ছা একটা কন্টেন্ট বানিয়ে দিলাম। আর এখন তো AI সহ নানান সব কার্যক্রম হয়েছে। ওই যে আমার আগে কামাল মজুমদার ভাই বললেন, ফেক, মিস ইনফরমেশন, ডিজইনফরমেশন, এগুলো কন্ট্রোল করার কোনো কিছু নাই। পত্রিকা, ইলেকট্রনিক, প্রিন্ট যাই হোক, তার তো একটা এডিটোরিয়াল পলিসি থাকে, কিন্তু ফেসবুক, সোশ্যাল মিডিয়ার তো কোনো এডিটোরিয়াল বোর্ড আর কোনো পলিসি নাই। মনে যা আসে লিখে দিলাম, টিপ দিলাম, চলে গেল। কারো 12টা বাজলো, কেউ আকাশে উঠলো, কেউ আকাশ থেকে আছাড় খেয়ে পড়লো। এডিটোরিয়াল কোনো পলিসি নাই, নিয়ন্ত্রণ নাই। ফলে এটার কারণ কি, শতাব্দী জুড়ে প্রায় 100 বছর ধরে গোটা জাতি সভ্যতার মধ্যে একটা নৈতিক সংকট কিন্তু চলছে। সিনিয়র জার্নালিস্টরা বলবেন, আমার অল্পদিন সাংবাদিকতার করার অভিজ্ঞতা আছে। সিনিয়র সাংবাদিকরা সাংবাদিকতার পেশাকে উন্নত বিশ্বের সাথে তুলনা করে বলে থাকেন
যে barometer of civilization. Journalism is the barometer of civilization. সাংবাদিকতা হচ্ছে সভ্যতার মাপকাঠি। কোন দেশ কোন জাতি কত সভ্য সেটা সাংবাদিকতার স্ট্যান্ডার্ড দিয়ে মাপা। কেউ বলে সাংবাদিকতা হচ্ছে জাতির বিবেক, জাতির দর্পণ, গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামোর একটা অন্যতম স্তম্ভ, পিলার, এগুলো দিয়ে সম্মানিত করা হয়। কিন্তু এটা কেন হচ্ছে না, তার কারণ হচ্ছে যে যুগের পর যুগ নৈতিকতার সংকট আমাদেরকে গিলে খাচ্ছে। দুর্নীতি, ডিপ্লোম্যাসির নামে নীতিহীনতা আমাদের সব সাংবাদিকতার হাউসগুলোর উপরে চেপে বসেছে। আপনি দেখেন বিশ্ববিখ্যাত, আমি 2-3টা মিডিয়ার নাম বলি, দ্য ইকোনমিস্ট, টাইমস, নিউজউইক, দামি দামি পত্রিকা, মানের দিক থেকে দেখতে খুব ভালো এবং তথ্য অনেক থাকে, তথ্য সমৃদ্ধ। কিন্তু সাধারণ মানুষ কিন্তু বুঝতে পারে না যে তার ভেতরে কি ধরনের তথ্য বিভ্রান্তি এবং নীতিহীনতা থাকে, সাধারণ পাঠকরা বোঝে না। তবে যারা অভিজ্ঞ লোক, অ্যাটেন্টিভলি ওই পত্রিকা তারা পড়ে, তারা অভিজ্ঞ ব্যক্তিরাই বুঝতে পারে যে তার মধ্যে কিভাবে বিভ্রান্তিকর কথাবার্তা আছে। এবং অবাক হতে হয়, ইকোনমিক্স যে পত্রিকাটা আছে, যখনই থার্ড ওয়ার্ল্ড, তৃতীয় বিশ্ব অথবা মুসলিম দেশের কোনো ইস্যু আসে ইকোনমিস্টের কাছে, তখন তারা আর খবরের উপরে জাস্টিস করতে পারে না, সুবিচার করতে পারে না। তো এটা তো বড় বড় নামি দামি ইন্টারন্যাশনাল মিডিয়ার এই হচ্ছে অবস্থা। কারণ আমাদের মধ্যে একটা মোরাল ক্রাইসিস চলছে গোটা জাতির মধ্যে, সভ্যতার মধ্যে। এটা থেকে ফিরে আসতে গেলে বিশ্বব্যাপী নৈতিকতা আমাদেরকে ফিরিয়ে আনতে হবে। তখন ওই মিস ইনফরমেশন বলি, ফেক নিউজ বলি, ইনফরমেশন বলি, এগুলো আমাদের যাবে। অনেকে বুঝাতে চান যে না, আমাদের সবকিছুর ব্যাপারে তো মুক্ত চিন্তার একটা ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম অফ প্রেস, ফ্রিডম অফ থিঙ্কিং। ভাইরে, মুক্ত চিন্তারও একটা সীমা থাকা উচিত। কি বলেন, ঠিক কিনা? মুক্ত চিন্তা মানে কোনো লাগাম নেই এরকম অবস্থাকে ফ্রি বলে না। আপনি মুক্ত চিন্তা, সবকিছু যা ইচ্ছা তাই করবেন, এটাকেই যদি আপনি মুক্ত চিন্তা বলেন, তো রাজধানী ঢাকার মতিঝিল দিয়ে, পুরন ঢাকা দিয়ে, গুলিস্তান দিয়ে আপনি কাপড় খুলে দৌড় মারবেন, এটাও কি আপনার মুক্ত চিন্তার অধিকার? মুক্ত চিন্তা কোন দেশে? প্রবন্ধকার অবশ্য শুরুতে বলেছেন সেই দেশের রাষ্ট্রের মূল্যবোধ, গণতান্ত্রিক রীতিনীতি, একটা মুসলিম মেজরিটি দেশ, 90% বেশি দেশে মুসলিম, আমাদের একটা কালচার আছে, কৃষ্টি আছে, আমাদের একটা সভ্যতা আছে, সংস্কৃতি আছে। সেই নীতি নৈতিকতার মধ্যে আপনি যতটুকু স্বাধীন মত প্রকাশ করবেন। আপনি কারো হৃদয় আঘাত করবেন না, কারো আদর্শে আঘাত করবেন না, কারো ধর্মে আঘাত করবেন না, কারো চরিত্রে আঘাত করবেন না। মুক্ত চিন্তা মানেই আপনি সবকিছু স্বাধীন হয়ে যাবেন। এটাকে কোনো ফ্রিডম অফ প্রেস বলে না। সেখানে আপনার নৈতিকতা থাকতে হবে। নৈতিকতার সীমানা দিয়ে আপনার স্বাধীনতাকে আটকাতে হবে। তা না হলে এই জাতি পশ্চিমা সভ্যতা সংস্কৃতির সর্বনাশাচ্ছ বলে আমার নিউ জেনারেশন, তরুণ প্রজন্ম শেষ হয়ে যাচ্ছে, চরিত্র নেই, মেধা কুরে কুরে খাচ্ছে। আমাদেরকেও সেই অপরিণামদর্শী ভবিষ্যতের দিকে হয়তো যেতে হতে পারে। আমরা আজকের অনুষ্ঠানের সভাপতি আবুল আসাদ ভাইয়ের মূল্যবান কিছু কথা শোনার জন্য আমি আর কথা না বাড়ি এখানেই শেষ করতে চাই। যে প্রবন্ধকার, বিদগ্ধ আলোচক বৃন্দকে আমি আবারও ধন্যবাদ জানাই যে চিন্তার সুযোগ তারা করে দিলেন। সংস্কারের মধ্য দিয়ে গণমাধ্যম স্বাধীন হোক, মানুষের সত্য তথ্য তুলে ধরার জন্য এখানে সততার প্রবাহে আমাদের গণমাধ্যমের মধ্যে একটা নতুন আলোর উদ্ভাসিত হোক, সেই আশাবাদ ব্যক্ত করে আজকের এই সেমিনার যারা আয়োজন করেছেন বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানিয়ে, মেহমানদেরকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।